ইয়াসান বিলাতে আজকে শেহজাদের বৌভাতের আয়োজন করা হয়েছে। তারা তাদের মেয়েকে দেখতে আসবেন। সকলের নাস্তা বানিয়ে রূপালী ঈশান আর নাসরিন ঈশান দুইজা মিলে চিকেনে হাতে হাতে কাজ করছেন। এই বাড়িতে কোনো কাজের লোক রাখা হয় না। শাহাবুদ্দিন ঈশানের ধারণা, ঘরে দুজন মহিলা থাকতে কাজের লোক কেন লাগবে? দুইজা মিলে নিজেদের মধ্যে কাজের ফাঁকে ফাঁকে কথা বলতে লাগলো। আমি একবার শুনেছি ওই বাড়ির কাজের মেয়েটার একবার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু কোনো একটা কারণে নাকি ভেঙে যায়। সব আমাকে শেহজাদের শাশুড়ি বলছে। একথা শুনে রূপালী ঈশান কুঁচকে হেসে বললেন, এসব বাদ দাও নাসরিন, ওই মেয়েটাকে যেহেতু বিয়ে করবে করুক, আমিও দেখব সে এই বাড়িতে কিভাবে টিকে। ওই কাজের মেয়েটা নির্ঘাত আমার ছেলেটাকে দেখেই বশ করে নিয়েছে। না হলে আমার শাহজাহান কখনো এমন ছেলে ছিল না, যে ছেলে বিয়ে করার কথা বললে উল্টো রাগ দেখাতো। সে কেন এই মেয়ের জন্য আমার মুখের উপর কথা বলছে? এসব শুনে নাসরিন ইয়াসা ও বেশ মজা পাচ্ছেন। খুব ইচ্ছে ছিল শাহজাহানের সাথে তিশার বিয়ে দিবে, কিন্তু শাহজাহান কখনো এসবে বিন্দুমাত্র আগ্রহ দেখাতো না, বরং অনেক সময় শাহজাহানের পিছু হাঁটার জন্য চর খেতে হয়েছে তিশাকে। ঘড়ির কাঁটায় সকাল 10টা বাজে। এইমাত্র ঘুম থেকে উঠে বসলো তানহা। ঘুম বলতে সে জেগেই ছিল। বাবার বাড়িতে যেমন থেকেছে তেমন কর্মের ফল। একটা অভ্যাস তো একদিনই বদলানো যায় না। রুমে সে ছাড়া কেউ নেই। শেহজাদ অনেক আগে উঠে গেছে। তানহা তখন জেগেই ছিল। আর একটু পর উঠবে বলে প্রায় 10টা বাজিয়েছে। বাহির থেকে দরজায় ঠক ঠক আওয়াজ আসছে। স্পষ্ট কড়া কণ্ঠে ভেসে আসছে, নতুন বউ এখনো ঘুম থেকে উঠছে না কেন? দরজা খোলো, এতক্ষণ কেউ ঘুমায়। তানহা হকচকিয়ে উঠে বসে, দ্রুত বিছানা থেকে নেমে শাড়ি ঠিক করে নেয়, মাথায় ঘোমটা দিয়ে তড়িঘড়ি করে দরজা খুলে দেয়। এতক্ষণ কি করছিলে? নিজের বাবার বাড়ি ভাবছো এটা? এই বাড়ির নিয়ম কানুন কিছু শিখে নাও। নিচে তোমাকে প্রতিবেশীরা দেখতে এসেছে, তাছাড়া তোমাদের বাসা থেকে তোমাকে দেখতে আসবে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো। আর শোনো, গোসল করবে, নতুন শাড়ি পরে সেজেগুজে আসবে। উক্ত কথাটি বলে চলে যায় শাহজাদের বড় ফুপি শিরিন ঈশান। পিয়াকে হিংসা করলেও তানহার মনটা কিন্তু বেশ ভালো। সে শুধু নিজের আপন জিনিসে অন্য কারো ভাগ পছন্দ করে না, না হলে সবার সাথে ভালো ব্যবহার করে। তাড়াহুড়ো করে দরজা বন্ধ না করেই ওয়াশরুমে চলে যায়। গোসল করে এসে মেরুন রঙের একটা কারুকাজ করা শাড়ি নিয়ে পরা শুরু করে। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, আর সে মুহূর্তে রুমে প্রবেশ করে শেহজাদ। আচমকা আগমনে তানহা কিছুটা লজ্জা পেয়ে যায়, পিছনে ফিরে দাঁড়ায়। আপনি কেন এসেছেন? আমি তো দরজা লাগিয়ে দিয়েছিলাম, বের হয়ে যান। দেখেছেন তো আমি শাড়ি পরছি। তানহার কথা শুনে শেহজাদ তার ঠোঁটের কোণে প্রত্যাশিত হাসি রেখা টেনে বলে উঠে, কই তুমি দরজা লাগালে? দরজা লাগানো থাকলে আমি ঢুকলাম কিভাবে? তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার শাড়ি পরা দেখতে আমি বাতাসের সঙ্গে রুমে ঢুকে পড়েছি। তৎক্ষণাৎ তানার শাড়ি পরা শেষ হয়ে যায়। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে একটু সাজগোজ করে নেয়। ঢুকে গেছেন।
এখন এত কথা না বলে নিচে চলুন। দুজনে মিলে রুম থেকে বেরিয়ে ডাইনিং রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। সকালে ঘুম থেকে উঠেই জগিংয়ে গিয়েছিল শাহজাহান। সেখান থেকে এসে ফ্রেশ হয়ে ডাইনিং রুমে এসে বসেছে। কিছুক্ষণ হলো সোফায় বসে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ব্যস্ত ভঙ্গিতে ফোন স্ক্রল করছে। কিছুদিনের ছুটি পেয়েছে, তার মধ্যে বাড়ি এসে ফোনের মধ্যেই অনেক কাজের সমাধান করতে হয়। সবকিছুর মাঝেও পিয়া নামক রমণীটাকে একনজর দেখার জন্য মনটা বেশ উতলা হয়ে আছে। ডাইনিং রুমে বাড়ির বড় কর্তা শাহাবুদ্দিন ঈশান, সুনীল ঈশান সহ সবাই উপস্থিত আছেন। সাথে আরো দুজন প্রতিবেশী বউ দেখার জন্য সোফায় বসে অপেক্ষা করছে। ইতিমধ্যে নাসরিন ইয়াসান ডাইনিং টেবিলে তাদেরকে হরেক রকমের নাস্তা দিয়ে যান। তৎক্ষণাৎ তানহা আর শেহজাদ সিঁড়ি দিয়ে নেমে আসে। প্রতিবেশীর বউ দেখে এরূপ ওরূপ মন্তব্য করে চলে যায়। এভাবে দুপুর 12টা বেজে যায়। তানহাদের বাড়ি থেকে লোক এসেছে মেয়েকে দেখতে। সাথে যা কিছু আনতে হয় সব এনেছে। তানহার মা বাবা এসে মেয়ের সাথে দেখা করে নেয়। শাহজাহান এক নজর সেদিকে চোখ বুলিয়ে নেয়। যদি পিয়াকে দেখতে পায় সে আশায়। মন বলছে হয়তো আসতেও পারে। বাড়ির সবাই আসার কথা ছিল, কিন্তু ব্যর্থ হয়ে সেদিক থেকে চোখ নামিয়ে নেয়। ভদ্রতার খাতিরে সোফা থেকে উঠে সবার সাথে কৌশল বিনিময় করতে যায়। সেখানে গিয়ে যেন তার চোখ আটকে যায় প্রথম দিন দেখা সেই রমণীটার উপর। সবকিছু ভুলে গিয়েও সে ভীত চাহনির মেয়েটার দিকে ঐত্যব দৃষ্টিতে তাকিয়ে থাকে। একজন সেনাবাহিনীর এমন নির্লজ্জতা বেনামান। সেটা জেনেও সব নিয়ম ভেঙে চুপচাপ তাকিয়ে থাকে। শাহজাহান খুব বেশি সময় তাকিয়ে থাকতে পারল না। কেমন যেন নেশা ধরে যায়। হৃদয়টা অচেনা কোনো তালে নেচে উঠে। মেয়েটার ভীত নেত্রজোড়ায় চাহনি অন্যদিকে আবদ্ধ হয়ে আছে। কেউ যে তাকে এত মনোযোগ দিয়ে দেখছে, তাকে দেখে কারো হৃদয়ে যে তোলপাড় শুরু হয়েছে সেটা বোধহয় সে জানেই না। সেদিক থেকে চোখ নামিয়ে নিজের জায়গায় গিয়ে বসে শাহজাহান। এতক্ষণ ধরে সবকিছু খেয়াল করছে তিশা, রূপালী, ঈশা সহ বাড়ির সবাই মেহমানদের আপ্যায়ন করতে ব্যস্ত। এদিকে তাদের খেয়ালই নেই। তিশা শুধু একটা সুযোগ খুঁজছে কিভাবে মেয়েটাকে একা পেয়ে শিক্ষা দিবে। তিশা এসে পিয়ার সাথে ভাব জমানোর চেষ্টা করে। আমি তিশা, তুমি পিয়া। এটা শুনে তিশা আগোচরে জোড়া কুঁচকায়। ক্ষোভে মন চাচ্ছে এখানেই মেয়েটার চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দিতে। তিশা পিয়ার হাত খামচে ধরে বলে, চলো, তোমাকে ছাদে নিয়ে যাবে। পিয়ার প্রথমে যেতে চায় না। তিশার জোরাজুরিতে ভীত পিয়া ওর সাথে যায়। এসব কিছুই শাহজাহানের নজরে এড়ায় না। সে এদিকেই তাকিয়েছিল। তিশা পিয়াকে নিয়ে ছাদের উদ্দেশ্যে হাঁটা ধরে। ছাদে এনেই তিশা পিয়াকে ধাক্কা মেরে ফেলে দেয়। আচমকা ধাক্কাকে তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায় পিয়া। তিশা এক প্রকার পিয়াকে শাসিয়ে উচ্চস্বরে বিরূপ কণ্ঠে বলে উঠে, এই বাড়িতে কেন এসেছো? সুন্দর বড়লোক ছেলে দেখলে প্ল্যান করে তাকে নিজের বশে এনে বিয়ে করার প্রস্তাব দাও। অবশ্যই তোমাদের মতো থার্ড ক্লাস মেয়েদের তো এটাই অভ্যাস। এটা বলেই রাগে ক্ষোভে ক্ষুব্ধ দৃষ্টি নিক্ষেপ করে পিয়ার দিকে। পিয়া হতবাক।
শতাব্দ হয়ে তাকিয়ে আছে, কিছুই সে বুঝতে পারছে না। এসব কি বলছো তুমি? আমি কাকে বিয়ের প্রস্তাব দিব? তোমার হয়তো কোথাও ভুল হয়ে যাচ্ছে। তিশা মুখটা বিকৃত করে ব্যঙ্গ কণ্ঠে বলে উঠে, নির্লজ্জ বেহায়া কাজের মেয়ে একটা। এটা বলেই যেই পিয়ার গালে চড় দিবে, এমন সময় একটা বলিষ্ঠ শক্তপোক্ত পুরুষালী হাত তিশার হাত ধরে ফেলে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।